সরকারের উচ্চ মহলে দাবি তুলে ধরার আশ্বাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি একদিনের জন্য স্থগিত করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। কমিটির প্রধান ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদের সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দেন বিক্ষোভকারীরা। এ সময় সচিব জানান, কর্মকর্তা কর্মচারীদের দাবি বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিবের কাছে পেশ করা হবে। এদিকে ফ্যাসিবাদের দোসর আমলা ও কর্মকর্তাদের বাদ না দিলে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে জুলাই মঞ্চ। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। তদন্ত ছাড়াই অভিযুক্তকে চাকরিচ্যুত করার আইন বাতিলের দাবিতে সচিবালয়ে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন কর্মকর্তা কর্মচারীরা। সকলে কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন। ভেতরে যখন তাদের এই কর্মসূচি চলছে, তখন সচিবালয়ের বাইরে বিক্ষোভ করছিল ছাত্র জনতার নতুন প্ল্যাটফর্ম জুলাই মঞ্চ। সচিবালয় থেকে আওয়ামী দোসর কর্মকর্তাদের বের করে দেওয়ার দাবিতে এই সমাবেশ করেন তারা। উভয় পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির জেরে মঙ্গলবার সচিবালয়ে নিষিদ্ধ করা হয়েছিল দর্শনার্থী ও সেবা প্রত্যাশীদের প্রবেশ। এমনকি দুপুর 1টা পর্যন্ত ঢুকতে দেয়া হয়নি সংবাদকর্মীদেরও। পরিচয়পত্র দেখে কেবল কর্মকর্তা কর্মচারীদের ভেতরে যেতে দেয়া হয়। শুধু তাই নয়, এদিন সচিবালয় এবং আশপাশে ছিল নজিরবিহীন নিরাপত্তা। আমরা গাড়ি চেক আপ করে দিচ্ছি, আর বাহিরের কোনো গাড়ি অ্যালাউ করতেছি না। ফলে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ঢুকতে না দেয়ায় ভোগান্তিতে পড়েন প্রবেশ নিষিদ্ধের তথ্য না থাকা দেশি বিদেশি বহু সেবা প্রত্যাশী। পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আর কি স্বাক্ষর লাগবে, এই জন্য আসলাম, কিন্তু আমি জানি না, গ্রাম থেকে আসলাম আমি, কিন্তু আসার পর দেখি বন্ধ আছে। এমন পরিস্থিতিতে সরকারি দাবি দাওয়া পর্যালোচনা সম্পর্কিত স্থায়ী কমিটির সাথে জরুরি বৈঠকে বসে কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। টানা 1.5 ঘণ্টা চলে রুদ্ধদ্বার বৈঠক। পরে ব্রিফিংয়ে কমিটির প্রধান ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানান, 18 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর পক্ষে কর্মসূচি স্থগিত করেছে সংগঠনটি। এই আইন ছাড়াও সরকার তো যে কোনো সময় যে কোনো কর্মচারীর বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে। এই আইন ছাড়াও এক্সিস্টিং অনেক আইন আছে। কোথাও কোথাও সমস্যা, সেগুলো আমরা আলাপ করে শুনেছি এবং আমরা আগামীকালই সকাল 10টা আবার একসাথে যেয়ে এই বিষয়গুলো মন্ত্রিপরিষদ সচিব মহোদয়কে জানাবো। আলোচনা চলবে এবং যে প্রক্রিয়া গ্রহণ করা হবে, সরকার যেটা সিদ্ধান্ত নিয়ে করবেন, সে সময়টুকু আমরা কাজে থাকবো, নিয়োজিত থাকবো, কোনো রকম আন্দোলন করবেন না। তারা তো আরো দেখবে এবং আগামীকাল ওনারা কোনো কর্মসূচি যেগুলো ছিল ওগুলো বাতিল করেছে। কর্মকর্তা কর্মচারীদের এমন সিদ্ধান্তে গত 4 দিন ধরে চলা বিক্ষোভ কর্মসূচির অবসান হলো। এর ফলে আবারও প্রশাসনের কাজে গতি ফিরবে বলে আশা সংশ্লিষ্টদের। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে বেকসুর খালাস পেলেন জামায়াতের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই রায় দেন। রায় পর্যবেক্ষণে সর্বোচ্চ আদালত বলেন, সাক্ষ্য প্রমাণ ছাড়াই আজহারকে সাজা দেওয়া হয়েছিল। বিস্তারিত হুমায়ুন চিস্তির রিপোর্টে। মুক্তিযুদ্ধে গণহত্যা সহ মানবতাবিরোধী অপরাধের 5টি অভিযোগে 2014 সালের 30 ডিসেম্বর জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে ফাঁসির সাজা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2019 সালের 23 অক্টোবর মৃত্যুদণ্ডের ওই রায় বহাল রাখে আপিল বিভাগ। যদিও দুটো রায়কে প্রহসনের বিচার বলে আখ্যায়িত করে আসছে জামায়াতে ইসলামী। নিজেকে নির্দোষ দাবি করে 113টি যুক্তি তুলে ধরে ওই রায় পুনর্বিবেচনার আবেদন করেন আজহার। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর এটিএম আজহারের রিভিউ আবেদনের শুনানির উদ্যোগ নেওয়া হয়। পরে তা আপিল হিসেবে গ্রহণ করেন সর্বোচ্চ আদালত। মঙ্গলবার নির্ধারিত সময়ের প্রায় 1 ঘণ্টা পরে আদালতের কার্যক্রম শুরু হয়। সকাল 9:50 প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ সর্বসম্মতিক্রমে রায় ঘোষণা করেন। আদালত 4টি অবজারভেশন দিয়েছেন। অতীতের রায়ে বাংলাদেশ সহ এই ভারতীয় সাবকন্টিনেন্টের ক্রিমিনাল বিচার ব্যবস্থার পদ্ধতি চেঞ্জ করে দেওয়া হয়েছিল, এটা ছিল সবচাইতে বড় ভুল। আরো বলেছেন, আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ অ্যাসেসমেন্ট করা ছাড়াই জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে
ফাঁসি দেওয়া হয়েছিল। পৃথিবীর ইতিহাসে এটি একটি ট্র্যাভেস্টি অফ ট্রুথ, অর্থাৎ বিচারের নামে অবিচার। যে সমস্ত তথ্য প্রমাণ আদালতে হাজির করা হয়েছিল, অতীতের আপিল বিভাগ তা সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে। ফলশ্রুতিতে আজকে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেব কে বেকসুর খালাস প্রদান করেছে। আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর একটি রিভিউ বোর্ড গঠন করে বিগত সময়ে ট্রাইব্যুনালের রায়গুলোর পুনর্মূল্যায়ন করার দাবিও জানান আজহারের আইনজীবী। অতীতের রায় সম্পর্কে এই রায়ে অনেক অবজারভেশন থাকবে। আমরা মনে করি সরকারের উচিত হবে এই পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার পরে একটা রিভিউ বোর্ড গঠন করে অতীতের রায়গুলোকে পুনর্বিবেচনা করা। রায়ের প্রতিক্রিয়ায় জামায়াতের নায়েবে আমির বলেন, সত্যের জয় হয়েছে। সত্যের বিজয় হয়েছে, সত্যের বিজয় হয়েছে। দীর্ঘ আন্দোলন সংগ্রামের একটি সুস্পষ্ট সুন্দর রেজাল্ট আজকে বেরিয়ে আসছে। এই রায়ে ট্রাইব্যুনালের চলমান বিচারে কোনো প্রভাব পড়বে না বলে মনে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আজকে অ্যাপিলেট ডিভিশন যখন বলেছে যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের বিচারে আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা প্রয়োজন, এই ব্যাপারে আমাদের প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা এখনো একমত পোষণ করছি এবং এই রায়ের পক্ষে আমরা এখনো কথা বলছি। আমাদের আইনি লড়াই যার সুযোগও নাই, কারণ এটা হলো রিভিউ থেকে যে অ্যাপিল আসছে সেই অ্যাপিলের জাজমেন্ট। এর উপরে বাংলাদেশে বা পৃথিবীর আর কোনো আদালত বা আর কোনো ফোরাম নেই। আইনজীবীরা জানান, রায়ের সংক্ষিপ্ত অনুলিপি কারাগারে পৌঁছালেই জেল থেকে মুক্তি পাবেন জামায়াতের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। শেখ হাসিনা সরকারের আমলে জামায়াত সমর্থিত অসংখ্য মানুষ ভয়ঙ্কর জুলুম ও জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, মামলা দিয়ে হয়রানি করতে গিয়ে সীমাহীন জালিয়াতি আশ্রয় নিয়েছিল বিগত ফ্যাসিস্ট সরকার। জামায়াত নেতা আজহারুল ইসলাম বেকসুর খালাস পাওয়ায় সন্তোষ জানিয়ে তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাষ্ট্রের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জামাতের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে বেকসুর খালাস দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছে দলটির নেতাকর্মীরা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অসংখ্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রায়ের প্রতিক্রিয়া জানাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির আমির বলেন, এ মামলায় আন্তর্জাতিক বা দেশের প্রচলিত কোনো আইনের তোয়াক্কা করা হয়নি। জামায়াত নেতাদের খুন করতে বিগত সরকার ও তৎকালীন বিচার বিভাগ মিলে সীমাহীন জালিয়াতি ও মিথ্যা সাক্ষীর মাধ্যমে মামলা পরিচালনা করত বলে জানান তিনি। বাংলাদেশ জামায়াত ইসলামী বিগত শেখ হাসিনার স্বৈর শাসন আমলে ভয়ঙ্কর ধরনের জুলুমের শিকার হয়। জুলুম করে আমাদের বুক থেকে এক এক করে 11 জন শীর্ষ দায়িত্বশীল নেতাকে মিথ্যা মামলায় এবং মিথ্যা সাক্ষীর মাধ্যমে কার্যত জুডিশিয়াল কিলিং করা হয়েছে। সত্যকে দীর্ঘ সময় চাপা দিয়ে রাখা যায় না জানিয়ে আমিরে জামাত বলেন, এটিএম আজহারের বেকসুর খালাসের মাধ্যমে তা প্রমাণ হয়েছে। সত্য মেঘের আড়াল ভেদ করে আলোর ঝলক নিয়ে আসে, সেই সত্যটাই আজকে আল্লাহ আমাদেরকে দেখালেন। বর্তমানে জাতির অনেক আলোচিত বিষয় এখনও অমীমাংসিত জানিয়ে শফিকুর রহমান বলেন, আগামীতে জামাত ক্ষমতায় গেলে প্রতিশোধ ও বৈষম্যের রাজনীতির অবসান ঘটাবে। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে রোডম্যাপ না দিলে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হবে বলে সতর্ক করেছে বিএনপি। গুলশানে দলের স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় দলের আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন নিয়ে যাদের ভয় তাদের সাথে জনগণের সম্পৃক্ততা নেই। আরো জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। সমসাময়িক বিষয় নিয়ে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সংবাদ সম্মেলন। এতে উপস্থিত ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, সালাউদ্দিন আহমেদ সহ দলের সিনিয়র নেতারা। এ সময় মূল বক্তব্য পাঠ করেন খন্দকার মোশাররফ। শুরুতেই সরকারের প্রতি নিজেদের হতাশার কারণ তুলে ধরেন তিনি। রাজনৈতিক দলসমূহের সাথে মাননীয় প্রধান উপদেষ্টার আলোচনার প্রসঙ্গে তার প্রেস সচিবের মাধ্যমে সরকারের যে বক্তব্য পাওয়া গিয়েছে তাতে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট
কোনো রোড ম্যাপের ঘোষণা না থাকায় আমরা হতাশ হয়েছি। বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল কোনো সময়ই মাননীয় প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি, এখনও চায় না। জুলাই অভ্যুত্থানকে ধারণ করে জনগণের হারানো ভোটের অধিকার ও গণতন্ত্র নিশ্চিত করার লক্ষ্যে একটি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার বলে দাবি বিএনপির। আমরা অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে ডিসেম্বরে 2025-এর মধ্যে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ দাবি করে এসেছি। এই সর্বোচ্চ জন আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানত এজেন্ডা হওয়া উচিত বলে জনগণ মনে করে। এর অন্যথা হলে জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নেন দলের আরেক সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, সংস্কারের নামে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। আর নির্বাচনকে এত ভয় কেন? যাদের নির্বাচনে ভয়, অর্থাৎ তাদের সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। তাহলে এখানে আজকে বিভক্তিটা যারা গণতান্ত্রিক চাই, যারা জনগণের মালিকানা চায়, যারা জনগণের আস্থা নিয়ে রাজনীতিতে বিশ্বাসী, সমর্থন নিয়ে বিশ্বাসী, তাদের সাথে যারা অন্য পথে চলছে, যে শেখ হাসিনার পথে চলছে। অন্তর্বর্তী সরকারের 10 মাস গণতন্ত্র ও জাতীয় নিরাপত্তার প্রশ্ন শীর্ষক এই আলোচনায় বক্তারা দ্রুত নির্বাচন দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। সংস্কার ও বিচার প্রক্রিয়ার দৃশ্যমান অগ্রগতি ছাড়া জাতীয় সংসদ নির্বাচন নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। নির্বাচন কবে হবে তা নির্ধারণ করার এখতিয়ার সেনাবাহিনীর নয় বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন রাস্তা দাস। গণতান্ত্রিক রূপান্তর, মৌলিক সংস্কার ও নির্বাচন বিষয়ে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের শীর্ষ নেতারা ছাড়াও এতে অংশ নেন রাজনৈতিক বিশ্লেষক সহ বিভিন্ন দলের নেতারা। এ সময় জুলাই গণহত্যার বিচার ও সংস্কার শেষে জাতীয় নির্বাচন আয়োজনের তাগিদ দেন অধ্যাপক দিলারা চৌধুরী। সংস্কার ছাড়া এবং বিচার ছাড়া কোনো নির্বাচন নয়, কারণ তাছাড়া যদি কোনো নির্বাচন হয় সেই নির্বাচন আমরা পূর্ব অবস্থায় ফিরে যাব, যেটা আমি ব্যক্তিগতভাবে একেবারেই আমি এটার পক্ষে নয়। বিভিন্ন স্থানীয় পর্যায়ে আমরা তো যাই, সেখানে এই গুঞ্জনগুলো উঠেছে যে আমরা ভোট কেন্দ্র দখল করব। এই মনোভাব দেখা যাচ্ছে, এটা খুবই ভয়ঙ্কর। সংস্কারের পরে গতকালও আমরা নীলফামারীতে বললাম যে এই ধরনের একটা নির্বাচন যদি হয়, এটা হবে গণ অভ্যুত্থানের গায়ে সবচেয়ে বড় কালিমা লেপন করা। এই কালিমাটা যারা লেপন করতে চাচ্ছেন তারা সাবধান হয়ে যান। গায়ের জোর দেখে লাভ নাই। 24 প্রমাণ করেছে যে আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করলে বাংলাদেশের মানুষ মেনে নেবে না। আলোচনায় উঠে আসে সেনাপ্রধানের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ। এ সময় এনসিপি নেতারা বলেন, নির্বাচন কবে হবে তা নির্ধারণ করার এখতিয়ার নেই সেনাবাহিনীর। আমাদের বাংলাদেশের সেনাবাহিনী পলিটিক্সের মধ্যে নতুন করে একটি বয়ান জন্ম দিয়েছে। উনি বলেছেন ডিসেম্বরে নির্বাচন হতে হবে। বাংলাদেশের সেনাবাহিনীর এই কথা বলার এখতিয়ার নাই। সেনাবাহিনীর ক্যান্টনমেন্টেই থাকুক। রাজনৈতিক দলগুলোর উপস্থাপনাগুলো নিয়ে নানা ধরনের আলাপ আলোচনা হতে পারে, নানা ধরনের কথাবার্তা হতে পারে, কিন্তু ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা এবং বিকেন্দ্রীকরণকে নিশ্চিত করবার জন্য মৌলিক সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে একমত হতে হবে। দেশ নিয়ে ষড়যন্ত্র মোকাবেলায় সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আলোচকরা। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশের নেতারা গরিবের সম্পদ লুট করে আর ভোটাররা ভোট বিক্রি করে দেয়। একজন যোগ্য নেতৃত্ব বাছাইয়ের আগে নিজেকে যোগ্য ভোটার হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি। সাংগঠনিক সফরের অংশ হিসেবে বিকেলে চট্টগ্রাম মহানগরীর চক বাজারে দলীয় পথসভায় তিনি এসব কথা বলেন। হাসনাত আরও বলেন, নিজেরা সচেতন, সৎ ও যোগ্য ভোটার না হলে রাজনৈতিক দলের নেতারা 5 বছর জুলুম নির্যাতন করবে। এ সময় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসতিম জারা সহ দলের কেন্দ্রীয় স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। আমাদের নিজেদেরকে আগে সৎ হতে হবে এবং আগামী নির্বাচনে যারা যোগ্য নেতৃত্ব তাদেরকে আপনারা ভোট দিবেন। যদি দেখেন এনসিপি থেকে কোনো যোগ্য
নেতৃত্ব নাই, আপনাদের ভোট দেওয়ার প্রয়োজন নাই, মার্কা দেখে ভোট দেওয়ার প্রয়োজন নাই। যে আপনার সেবা করবে তাকে আপনারা ভোট দিবেন। যার জাতির কাছে কমিটমেন্ট রয়েছে, দেশের কাছে কমিটমেন্ট রয়েছে, আপনারা তাদেরকে ভোট দিবেন।